আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাস্ট অ্যাডমিশন সিনেপসের প্রথম পত্রের শেষ লেকচার 9 নম্বর লেকচার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের উপর আমাদের লেকচারটি। সো দেখতে দেখতে আমরা এর আগে 8টা লেকচার নিয়েছি সাস্টের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসের উপর। সো আমরা প্রত্যেকটা প্রশ্নে যেটা করছি, কিছু কনফিউজিং প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, কিছু কনসেপচুয়াল প্রশ্ন যেগুলা বুঝতে তোমাদের অসুবিধা হয় এবং বাজারে প্রচলিত বইগুলাতে ভুল উত্তর ভুল ব্যাখ্যা দিয়ে ভরা ওই সমস্ত প্রশ্নগুলোতে তোমাদেরকে একটা কি বলা যায়, একটা স্পষ্ট আইডিয়া দেওয়ার জন্য এই সাস্ট অ্যাডমিশন সিলেবাস সিরিজটা। সো তোমরা এই সাস্ট অ্যাডমিশন সিলেবাস সিরিজটা তোমাদের কেমন লাগতেছে, এই যে প্রথম পত্র আজকে শেষ হয়ে যাবে, তোমাদের কেমন লাগলো, তোমাদের অনুভূতিগুলো শুনতে চাই। হ্যাঁ, তার উপর ভিত্তি করে হচ্ছে আমরা দ্বিতীয় পত্রের সিরিজটা শুরু করব। তো আজকে আর কথাবার্তা না বলে আমরা হচ্ছে আমাদের সরাসরি প্রশ্নটাই চলে যাই। তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে কোনো গ্যাসের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়িয়ে, এই কথাটা আছে এখানে, আমি প্রথমবার লিখতে ভুলে গেছিলাম, পরে আর মুছি নাই। তো 100 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়িয়ে 200 ডিগ্রি সেলসিয়াস করা হলো, গ্যাসের গড় বেগ কত গুণ বাড়বে? এটা আসছে 2010-11 ভর্তি পরীক্ষা আসছিল। তো অপশন তখন 4টা ছিল, 10-11 পর্যন্ত 4টা করে অপশন থাকতো, এরপরে 5টা অপশন হয় আর কি। তো এটা সলিউশন আমরা করব। তো প্রশ্নটা প্রথম দেখায় তোমার কাছে মনে হইতে পারে প্রশ্নটা তো খুব সিম্পল, এটা একটা ব্যাপার, এটার উত্তর করা তেমন কোনো সমস্যা না। কিন্তু প্রশ্নটা তুমি একটু ভালো করে তাকাও যে কোনো গ্যাসের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়িয়ে 200 ডিগ্রি সেলসিয়াস করা হলো, গ্যাসের গড় বেগ কত গুণ? এখানে একটা কনফিউশন বাবা, দেখো যে এখানে তোমার জানতে চাইছে গ্যাসের গড় বেগ কত গুণ বাড়বে। এখন গ্যাসের গড় বেগের তুমি কি কোনো ইকুয়েশন জানো? তুমি গতিবিদ্যায় পড়ছো, গড় বেগ নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে মোট অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই মোট সময় করে দিলে গড় বেগ পাওয়া যায়। বাট এটা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এখানে গ্যাসের তাপমাত্রার কথা বলা আছে। সো তাপমাত্রা বাড়াইলে তাপমাত্রার সাথে গড় বেগের কোনো সম্পর্ক কিন্তু তুমি আজ পর্যন্ত পড়ো নাই, তাই না? পড়ছো কি? কোনো তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসের বইয়ে কিন্তু নাই। গড়বেগের সাথে গড়বেগ সমান সমান আমরা গতিবিদ্যায় পড়ছি মোট অতিক্রান্ত সরণ বাই মোট সময়, ওরকম একটা কনসেপ্ট আছে। তাহলে আমাদেরকে সরণ জানা থাকলে, সময় জানা থাকলে আমরা গড়বেগ বের করতে পারতাম। বাট এখানে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছে, গড় বেগ কত? এখন তুমি তো পরীক্ষার হলে জানবা না যেটা গতিবিদ্যা চ্যাপ্টার থেকে আসছে না আদর্শ গ্যাসের চ্যাপ্টার থেকে আসছে, ওটা তো লিখে দেওয়া থাকবে না প্রশ্নে, তাই না? সো এরকম কনসেপ্ট যদি হয় তোমার কনফিউজড হয়ে যাওয়া খুব স্বাভাবিক। সো আমি কিছু কিছু জায়গায় তোমাদের হচ্ছে লকগুলা খুলে দিই, কনফিউশন লকগুলা। তো দেখো এখানে গড় বেগ জানতে চাইছে, মিনস হচ্ছে আমরা জানি গড় বেগ না ঠিক, তবে গড় বেগের খুব কাছাকাছি একটা কনসেপ্ট আছে, সেটাকে বলে বর্গমূল গড় বর্গবেগ, সংক্ষেপে আমরা যেটাকে আরএমএস বেগ বলে থাকি। তো আরএমএস বেগের একটা ইকুয়েশন আছে, আমরা সবাই জানি যে এরকম যে সি আরএমএস ইজ ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই এম। এই ইকুয়েশনটার সাথে আমরা সবাই পরিচিত, যেখানে সি আরএমএসটা কি? আরএমএস ব্যাগ, সিটা দিয়া ব্যাগ বোঝাচ্ছে এখানে গ্যাসের ব্যাগ, আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কয়ার, বর্গমূল গড় বর্গবেগ, এরকম একটা সমীকরণ আছে আমরা জানি। তো বেসিক্যালি কি করছে জানো, ওই যে তোমার থাকে না একজনের নাম হচ্ছে জাকারিয়া, সে সংক্ষেপে তাকে হচ্ছে অনেকের কাছে সে জ্যাক নামে পরিচিত। তো এখানে ব্যাপারটা ঘটছে যেটা আসলে স্মার্ট হয়ে গেছে প্রশ্নটা আর কি, মানে বড় নাম তো সাধারণত কেউ নিতে চায় না, ছোট্ট ছোট্ট নামে ডাকা হয়। একজনের নাম যদি হয় অনামিকা, অনেকে হচ্ছে ওকে আদর করে অনু নামে ডাকে। তো এরকম একটা ব্যাপারটা যে এখানে তাপমাত্রার সাথে রিলেটেড গড়বেগটা দিয়ে আসলে বর্গমূল গড় বর্গবেগটা বোঝাইছে, এটাকে শর্ট করে গড়বেগ বলে দিছিল প্রশ্নে, বুঝাইতে পারছি? সো প্রশ্নগুলো অনেক বেশি স্মার্ট হওয়াতে বড় শব্দটা লিখে নাই, না লিখে জাস্ট গড়বেগটা বোঝাই, গড়বেগ বলে দিছে আর কি। সো এখানে গড়বেগ দিয়ে আসলে তুমি কি বুঝবা? বর্গমূল গড় বর্গবেগটা বুঝাইছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই ব্যাগটার সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে এই ব্যাগের সাথে তাপমাত্রার কি সম্পর্ক আমরা এখান থেকে স্পষ্ট তো দেখতেছি, এই সি এর সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, রাইট? সো এরকম যদি হয় এখান থেকে আমরা কি এরকম লিখতে পারি না, C2/C1 ইজ ইকুয়াল টু √T2 ডিভাইডেড বাই T1? হোপফুলি লেখা যায়। আচ্ছা, সো এটা যদি লেখা যায়, এখন দেখো তোমাকে বলে দিছে যে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হইলো। এখন তুমি যদি এক কাজ করো যে এখানে 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে 200 ডিগ্রি সেলসিয়াস যদি বসায় দাও, তুমি হয়তো এখানে যদি এইভাবে বসাই দাও যে √ তুমি T1 এর জায়গায় বসাই দিলা 100, এখানে বসাই দিলা 200, অঙ্কটা কি হবে? না। আমরা জানি যে তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, এবং ফিজিক্সে অঙ্ক করার সময় সবগুলা এই তোমার ব্যাপারকে এসআই এককে নিয়ে আসতে হয়, প্রত্যেকটা রাশিকে। সো এগুলোরও এসআই এককে নেওয়া লাগবে। তো 100 ডিগ্রি সেলসিয়াস মানে আসলে কেলভিনে কত? কেলভিনে হচ্ছে 273। 200 ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিনে কত? 273 এর সাথে
200 যোগ করে দেবো, তাহলে আমরা পাবো হচ্ছে 473। তো এটার তুমি ক্যালকুলেশন করবা, √473 ডিভাইডেড বাই 273 ক্যালকুলেশন করলে কত আসে? আমি যদি আমার ক্যালকুলেশন করা আছে আমি বসাই দিই, মোস্ট প্রবাবলি 1.13 আসে, এটা আসবে। C2/C1 সমান আমরা কি পাচ্ছি 1.13। এটা কি C2/C1 এর ভ্যালু, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে C2 ইজ ইকুয়াল টু 1.13 অফ C1। এটা কি? এটা হচ্ছে তাপমাত্রা 100°C থেকে বাড়াইলে এই গড় বেগটা এখন হয়ে যাবে আগের গড় বেগের 1.13 গুণ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কনফিউশন ধরাই দিই, দেখো এখানে বলছে যে এই তাপমাত্রার এই চেঞ্জের জন্য গড় বেগটা কত গুণ বাড়বে, বলছে কত গুণ বাড়বে। তো আমরা এখানে যেটা পাইছি যে আগে গড় বেগ যত ছিল এখন গড় বেগ হয়ে যাবে তার 1.13 গুণ, তাহলে বাড়ছে কতটুকু? বাড়ছে আসলে ডেল সি সমান সমান C2 মাইনাস C1। তাহলে C2 এর ভ্যালু কত? 1.13 C1 মাইনাস C1, তাহলে আমরা পাবো আসলে 0.13 C1। তার মানে যদি সত্যিকার অর্থে জানতে চাই গড় বেগ কত গুণ বাড়বে, গড় বেগ বাড়বে আসলে 0.13 গুণ। হ্যাঁ, যদি জানতে চাই গড় বেগ কত গুণ হবে, তখন আমরা বলবো যে গড় বেগ হবে 1.13 গুণ, ঠিক আছে? তো সত্যিকার অর্থে প্রশ্নটা এভাবে হওয়া উচিত। যদি জানতে চাইতো গড় বেগ কত গুণ হবে, তখন আমরা অঙ্ক করে দেখতেই পাচ্ছি যে গড় বেগ হবে আগে যত ছিল তার 1.13 গুণ। যদি বলে গড় বেগ বাড়বে কত গুণ, তাহলে আমরা বর্তমানটা থেকে আগেরটা বাদ দেবো, তাহলে আমরা বৃদ্ধিটুকু পেয়ে যাব। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তো এই প্রশ্নে জানতে চাইছে গড় বেগ কত গুণ বাড়বে, কিন্তু অপশনগুলো দেখো 1.13 গুণ, 1.31 গুণ, 2 গুণ, 4 গুণ, কোথাও কিন্তু বাড়ছে কতটুকু 0.13 গুণ, কিন্তু কোথাও কিন্তু 0.13 অপশনে নাই। তাহলে কি ব্যাপারটা? অপশন কি ব্ল্যাঙ্ক, মানে আমরা কি না দাগায় চলে আসবো? না, আমরা তখন দাগায় আসবো, আমরা অবশ্যই দাগায় আসবো। কি দাগাবো তখন? দেখো জানতে চাইছে গড় বেগ কত গুণ বাড়বে, আমরা তো দেখছি যে গড় বেগ হবে হচ্ছে 1.13 গুণ, তাহলে 1.13 গুণ হবে, ঠিক আছে? তাহলে এই যে 1.13 গুণ হইলো, এর ফলে গড় বেগটা বাড়লো নাকি কমলো? এর ফলে গড় বেগটা বাড়ছে। তাহলে যদি কেউ বলে যে গড় বেগ এখন 1.13 গুণ বাড়ছে, কথাটা আভিধানিক অর্থে ভুল হবে না, আসলে কথাটা মানে অর্থগতভাবে ভুল হবে না। যদিও সত্যিকার অর্থে আনসারটা হওয়া উচিত ছিল 0.13 গুণ, তো এখানে 0.13 গুণ নাই। তো সেই ক্ষেত্রে আমরা দেখব তার কাছাকাছি আনসার কোনটা আছে। তার কাছাকাছি আনসার বলতে হচ্ছে যদি প্রশ্নে কত গুণ বাড়বে না বলে কত গুণ হবে বলতো, তখন আমরা 1.13 দাগাইতাম। তাহলে এখানে জানতে চাইছে কত গুণ বাড়বে, মানে হচ্ছে ইনডিরেক্টলি আসলে এখানে কত গুণ হবে জানতে চাইছে মূলত, কারণ অপশনগুলো আমাদেরকে তাই বলে। সো অপশনে আমরা দেখতে পাচ্ছি 1.13 গুণ আছে, সো এটা আমরা দাগাই ফেলবো এবং এইখানে এটাই হচ্ছে কারেক্ট আনসার। তো ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোতে এরকম কনফিউজিং কিছু ব্যাপার স্যাপার বলা থাকতে পারে, তোমার এটা নিয়ে মন খারাপ করা যাবে না যে কেন তারা কত গুণ বাড়বে জানতে চাইলো। বাড়বে বললে তুমি আসলে এইভাবে বের করো 0.13 গুণ বাড়বে, তো এখানে 0.13 গুণ বাড়বে দিয়ে বোঝাইছে আসলে কত গুণ হবে, 1.13 গুণ হবে। তাহলে 1.13 গুণ যে হলো এটা বাড়লো নাকি কমলো? বাড়লো। এইভাবে বুঝাইছে যে 1.13 গুণ বাড়বে। বোঝা গেল ব্যাপারটা? সো এটা দেখে মন খারাপ করার কোনো কারণ নাই, প্রশ্নে ভুল আছে এরকম ভাবারও দরকার নাই। ইউজুয়ালি ভর্তি পরীক্ষার প্রশ্নে ভুল থাকে না, যদি ভুল থাকে তুমি আনসার করে আসবা, আনসার করলেও তুমি মার্কস পাবা, না করলেও মার্কস পাবা। সো তুমি ধরে নিবা প্রশ্নে কোনো ভুল নাই। অতি পণ্ডিতি করতে গেলে অবস্থা কিন্তু ভালো হবে না। প্রশ্নে ব্ল্যাঙ্ক থাকে না ইউজুয়ালি, যদি থাকে তোমার কোনো দোষ নাই, তোমার কাছে যেটা কারেক্ট আনসার মনে হয় তুমি আনসার দিয়ে আসবা, তোমার লজিক্যালি যদি তুমি রাইট থাকো আনসার দিয়ে আসবা। যদি প্রশ্নে ভুল থাকে তুমি অটো মার্কস পেয়ে যাবা, সমস্যা নাই তো। কিন্তু ব্ল্যাঙ্ক আছে প্রশ্নে, এটা ভাইবা এইভাবে ফাঁকা রেখে চলে এসো না। তখন তুমি যেই লজিকে চিন্তা করতেছো ওই লজিকের ক্লোজ কোনো লজিক দিয়ে চিন্তা করো, কত গুণ হবে, বাড়বে, এগুলো কাছাকাছি ব্যাপার স্যাপার। সো এগুলা নিয়ে বোকার মতো টাইম ওয়েস্ট করবা না পরীক্ষার হলে। হ্যাঁ, সো তুমি যখন ক্যালকুলেশন করে তোমাকে যেটা জানতে চাইছো এটা বের করলা, দেখলা এটা হইতেছে না, কিন্তু এর কাছাকাছি অপশন কি হইতে পারে বা কাছাকাছি লজিক কি হইতে পারে, ওইভাবে চিন্তা করলে এটা উত্তর, তাহলে দিস ইজ দ্য রাইট আনসার। এবং সত্যিকার অর্থে এটাই আসলে উত্তর ছিল। হ্যাঁ, সো এইরকম কিছু প্রশ্ন তোমাকে কিন্তু পরীক্ষার হলে দিতে পারে, এগুলো দিয়ে তোমার উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়, তোমার ম্যাচুরিটি যাচাই করা হয়। আর তুমি একটা দেশের পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা, একটা কথা তোমরা জানো কিনা আমি তোমাদের বলে রাখি, একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হচ্ছে একটা দেশের প্রথম শ্রেণীর নাগরিক। সো তুমি দেশের প্রথম শ্রেণীর নাগরিক হইতে যাচ্ছ, তোমার ম্যাচুরিটি যাচাই করা অবশ্যই দরকার আছে, তোমার বুদ্ধি কেমন যাচাই করা দরকার আছে, তার জন্য হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে। সো শাস্ত্রের প্রশ্নগুলো আগে অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল, এখনও স্ট্যান্ডার্ড, বাট আগের কোয়ালিটি
অনেকটা ডাউন করছে এখন। আগের প্রশ্নগুলো অনেক বেশি সুন্দর হইতো, অনেক কনসেপচুয়াল হইতো, অনেক ফাঁক ফোকর থাকতো। হ্যাঁ, তো এই সব কিছুই আমরা এই সাস্ট অ্যাডমিশন সিনেপ সিরিজটাতে প্রিভিয়াস আজকে সহ মোট 9টা লেকচার হলো, এই 9টা লেকচারে আলোচনা করলাম। আমাদের এর সাথে সাথে আজকে অফিসিয়ালি আমাদের সাস্ট অ্যাডমিশন সিনেপসের ফিজিক্স প্রথম পত্র অংশটুকু শেষ। তো এই অংশটুকু তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর কি কি নতুনত্ব আনা যায় বা তোমরা আর কি কি চাও, তোমাদের এক্সপেকটেশনগুলো তোমরা কমেন্টে জানাইতে পারো, আমরা চেষ্টা করবো সে অনুযায়ী কাজ করে যাওয়ার। আর অবশ্যই এবং অবশ্যই রেসপন্সটা জরুরি, কারণ তুমি চাচ্ছ ভাইয়া এটা না ওইটা করেন, এইভাবে না ওইভাবে করেন। হ্যাঁ আমি করব, কিন্তু আমি তো আউটপুট লাগবে, তাই না? পৃথিবীর প্রত্যেকটা রিলেশনই ট্রানজেকশনাল। তুমি যখন আমাকে কিছু দিবা আমি তোমাকে কিছু দিব। তো দিবা বলতে এখন তোমাকে কি দিতে বলতেছি আমি? হ্যাঁ তুমি দিবা আমাকে শ্রদ্ধা, ভালোবাসা, কমেন্ট, শেয়ার, এগুলাই তো চাই, তাই না? যে কেউ তোমাকে আমি বললাম যে তুমি যাও আমার মাঠে গিয়ে আমার জমি চাষ করে আসো, তুমি কি করবা? না। আমি যদি তুমি জমি চাষ করে আসলে তোমাকে নিয়ে দুপুরবেলা যদি একসাথে ভাত খাই, যে ছোট ভাই তুমি অনেক পরিশ্রম করছো, তুমি আমার ছোট ভাই, তুমি আমার ফ্যামিলির একজন, এভাবে যখন তোমাকে আপন করে নেব, তোমার প্রতি ভালোবাসাটা প্রদর্শন করবো, তখন তুমি তোমার মনে হবে না কাজ করলে করছি, বা তুমি পরের বারে ডাকলে তোমার পাওয়া যাবে। এখন আমি হুট করে তোমার বললাম যাও মিয়া খেতে হাল চাষ করে আসো, আসলা, কোনো খোঁজ খবর নাই, নিলাম না তোমার, তুমি পরের দিন আর আসবে না, খুব স্বাভাবিক না? সো আমরা যারা এরকম কষ্ট করি তোমাদের জন্য রাত জেগে, এখন রাত 3:30 বাজে, সো এই 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 টাইমটায় আমরা ভিডিও করতেছি কেন? দিনের বেলা নয়েজ থাকে, সো রাতের বেলা মোটামুটি সাউন্ডটা ক্লিয়ার হয়, এই জন্য করতেছি। এই যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদের থেকে তো আমাদের এক্সপেকটেশন আছে, তাই না? এক্সপেকটেশন হচ্ছে তোমরা যদি সত্যিকার অর্থে উপকৃত হয়ে থাকো, এই ভিডিও সিরিজটা তোমরা হচ্ছে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, তোমরা তোমার মাইডেতে, তোমার টাইমলাইনে শেয়ার করে দিবা যে সাস্ট ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিসের উপর, হ্যাঁ, বিশ্লেষণধর্মী একটা সিরিজ, যাদের প্রয়োজন দেখে নিতে পারো। তোমরা বিভিন্ন এডুকেশনাল গ্রুপগুলোতে শেয়ার করে দিবা যে সাস্টের প্রশ্ন, সাস্টের বিগত বছরে কনসেপচুয়াল প্রশ্নগুলোর উপর এরকম একটা সিরিজ হচ্ছে। তো এভাবেই তোমরা যদি রেসপন্সটা করতে থাকো, চ্যানেলটা যদি গ্রো হয়, আমরা আরও বেশি বেশি কাজ করতে আমি আরও উৎসাহিত হব আর কি। না হলে তো এই রাত জায়গা পরিশ্রম টোটালি বৃথা। সো আমি এক্সপেক্ট করব তোমাদের কাছ থেকে আরও অনেক বেশি রেসপন্স পাবো। এই জানায়ে আজকের মতো এই লেকচারটা এখানেই শেষ করতেছি। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা হয়তো ফিজিক্স দ্বিতীয় পত্র অংশটুকু শুরু করে দিব। সো ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।